বিসমিল্লাহির রহমানির রহিম। মাতৃভূমি বাংলাদেশ এগিয়ে যাক, এদেশের মানুষ উন্নতি হোক এবং বাংলাদেশের সমস্ত জনগণকে আমার সশ্রদ্ধ সালাম। 18 কোটি মানুষ। বাংলাদেশের প্রতিটি রাজনৈতিক দল, আওয়ামী লীগ ছাড়া প্রতিটি রাজনৈতিক দলকে আমি আমার সশ্রদ্ধ সালাম জানাই। তারপরে আমাদের যে জুলাই আগস্টে যেনারা আন্দোলন করেছেন, আন্দোলন করে এই বাংলাদেশকে একটা মহা স্বৈরাচার থেকে আমাদের মুক্তি দান করেছেন, সেই অকুতোভয় সৈনিক, ছাত্র, জনতা এবং পাশাপাশি দলগুলো সবাইকেই আমি আমার বিএনপি সহ বা জামাত সবাইকে আমি আমার সশ্রদ্ধ সম্মান এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার কিছু কথা বলছি আজকে। আমি আবারও লক্ষ্য করছি যে এই 2-3 দিন হলো যে বাংলাদেশের উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর ইউনূস স্যারের উপদেষ্টা মণ্ডলীর আয়তন বৃদ্ধি করা হয়েছে। এখন আয়তন বৃদ্ধি করে কি উপকার হচ্ছে বা হলো আমি ঠিক বুঝতে পারতেছি না, তবে করতে পারে। তারা তাদের প্রয়োজনে সরকারের বিভিন্ন কাজের স্বার্থে, দেশের স্বার্থে উপদেষ্টাদের আয়তন বৃদ্ধি করতে পারে। কিন্তু আমি আমার দেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই যে ডক্টর ইউনূস স্যার, আপনাকে সসম্মানে বলতে চাই যে আপনি তো দেশে আসলে বহুদিন থেকে ছিলেন না। এ দেশের চরিত্রটা, এই দেশের মানুষের চরিত্রটা ঠিক বুঝে উঠতে পারেন নাই। কে কোথায় ছিল, কে কি বেইমানি করছে, কে ওই আন্দোলনে, ছাত্র জনতা আন্দোলনে ছিল, কে আওয়ামী লীগের ওই যে নাচ গানের সাথে ছিল, ওই স্বৈরাচারের সাথে যারা ছিল, যারা যারা কিনা স্বৈরাচার হাসিনাকে সহযোগিতা করেছিল, যে স্বৈরাচার হাসিনাকে শক্তি দান করেছিল, এই দেশের টাকা পয়সাগুলো লুটপাট করে নিয়ে চলে গেছিলো, যার ফলে এখনো মানুষগুলি কষ্ট পাচ্ছে। এই দেশের জনগণগুলি এখনো কষ্ট পাচ্ছে। মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে এই মানুষগুলি এখনো ওই যে টাকাগুলো মিলিয়ন মিলিয়ন ডলার এই দেশ থেকে নিয়ে চলে গেল, এখনো কষ্ট পাচ্ছে। আচ্ছা, তাহলে এই এই যে আন্দোলনটা করলো ছাত্ররা, তো তাদেরকে আমি তো আমার অন্তরস্থল থেকে তাদেরকে আমি সাধুবাদ জানাই। তাদেরকে আমি আসলে ওরা ছোট, ওরা কত যে ছেলেপেলে মারা গেল, ওরা ওরা পুলিশরা যে গুলি করছিল, পুলিশ, ডিজিএফআই থেকে শুরু করে প্রত্যেকটা বাহিনী যখন গুলি শুরু করলো, তারা পিছু হটেনি। তারা ছোট, তারা কত বয়স 22 বছর, 23-24 বছর,
তারা বুঝতেও পারেনি যে পুলিশ এভাবে নির্মমভাবে তাদেরকে হত্যা করবে, তাদেরকে এভাবে হত্যা করলো। তো তার ফলে যে এই যে রক্ত ঝরলো, যে ছেলেটা পানি যারা আন্দোলন করছিল তাদেরকে পানি দিচ্ছিল এই স্বৈরাচার সরকারের পুলিশ, পেটুয়া বাহিনী, এই পুলিশ, এই জারজ সন্তান পুলিশ, আমি জারজ সন্তান বলবো, যে তার নিজের সন্তানের সমতুল্য ছেলেকে গুলি করে মেরে ফেলে দেন, যে কিনা হচ্ছে আবু সাইদের মতো তার সন্তানের মতো ছেলেকে বা ছোট ভাইয়ের মতো ছেলেকে গুলি করতে হাত কাঁপে নাই, মেরে ফেলছে। তো সেই রক্তের বিনিময়ে তাদের আত্মা এখনো বলছে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, বাংলাদেশ গণতন্ত্র আসবে, এদেশের মানুষগুলো অন্তত তাদের শান্তিতে বসবাস করবে। সেই পূর্বের ন্যায় বাংলাদেশ সুন্দরভাবে একটা প্রত্যেকে সমীহ করবে, সুন্দর পরিবেশ হবে, যেখানে এত ক্রিমিনালি চলবে না, এখানে এত ভেজাল চলবে না, যেখানে জিনিসপত্র মানুষ একটা গরিব মানুষও যে অন্ততপক্ষে আগে যেভাবে সামান্য টাকা রোজগার করছে, সে টাকা দিয়ে কোনো মতো 3 বেলা না হোক অন্তত 2 বেলা তো খেতে পারছে, বউ বাচ্চা নিয়ে খেতে পারছে, লেখাপড়া করাইতে পারছে। তো সেই জিনিসপত্র আমি তো এই সরকারের কে তো যে তারা বসালো আর উপদেষ্টাগুলাকে কারা নিয়োগ দিল আমরা তো কিছুই জানি না। উপদেষ্টাদের মধ্যে যারা আছে তারা কিছু কাজ করছে, কিন্তু আমরা এরকম কাজ চাইনি। আমরা আশানুরূপ যে একটা আন্দোলন, একটা বিশাল আন্দোলন, রক্তক্ষয়ী একটা আন্দোলনের মাধ্যমে যে দেশটা পাইলাম, এই দেশের এই যে দেশটাতে যে পাইলাম, তো আমরা ওই যে স্পিরিটে জনগণ, ছাত্ররা, রাজনৈতিক দলগুলো যে স্পিরিটের উপরে যে এই দেশটাকে স্বাধীন করলো, সেই স্পিরিটের সরকার তো আমরা দেখতে পাচ্ছি না। তারা কাজ করছে, তারা তাদেরকে বলার পরে তারা কিছু সংস্কার বা কাজ করছে। তো এই কাজ আমি মনে করি, আর বিশেষ করে যে সেনাবাহিনী যে প্রথম দিকে যে তাদের ভূমিকা দেখলাম, বাহিনী আমার বাংলাদেশ সেনাবাহিনী মাতৃভূমির যে কোনো দেশে, পৃথিবীর যে কোনো দেশের মাতৃভূমি রক্ষায় সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীগুলি ভূমিকা রাখে। তো আজকে মাতৃভূমি, আমি বলবো না সংকটে, তবে মাতৃভূমি কিন্তু একটা সেতুর উপর দিয়ে যেভাবে মানুষ যায়, একটা রিক্সের উপর দিয়ে, সেভাবে বাংলাদেশ যাচ্ছে কিন্তু। তো সেনাবাহিনী, পুলিশ বাহিনী, আমাদের যে অন্যান্য বাহিনীগুলি আছে, 3 বাহিনী, তারা আমাদের দেশকে যখন আপনারা রক্ষা করবেন, আপনি তো এই দেশে জন্মগ্রহণ করছেন সেনাবাহিনী ভাই, আপনারা তো এই দেশে জন্মগ্রহণ করছেন, আপনাদের নারী পোতা কিন্তু এই দেশে, পুলিশ বাহিনী আপনাদের নারী পোতা কিন্তু এই দেশে, আপনাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই যে এখনো সিন্ডিকেটগুলো ভাঙে নাই, এই যে হাসিনা সরকার যে সিন্ডিকেটগুলি বানায় দিয়ে গেছিল, সিন্ডিকেটেরা এত কি শক্তিশালী হলো ওই বাংলাদেশের, যারা প্রতিটা পণ্যের দাম বেশি নেয়, জিনিসপত্রের দাম বেশি নেয়, আলু পটল পেঁয়াজ থেকে শুরু করে যে মানুষের প্রতিদিন একটা গরিব থেকে প্রতিটা মানুষ, বড় লোকদেরও কিনে খেতে হয়, তাই না? চাউল ডাউল হাবি জাবি প্রতিটা জিনিস, ঘরের বিদ্যুৎ, এগুলি তো প্রতি একটা নিত্য নৈমিত্তিক চিকিৎসা ব্যবস্থা, এগুলি লাগে তো প্রতিটা জিনিসের। তো আপনাদের ওপরে কিন্তু জনগণ তাকিয়ে থাকে, এটা কি বুঝেন? এই দেশের জনগণরা আপনারই ভাই, আপনাদেরই ভাস্তা। আমি সেনাবাহিনীকেও বলতেছি, পুলিশ বাহিনীকে বলতেছি,
তিন বাহিনীকে বলছি, সবাইকে বলছি, উপদেষ্টাদের বলছি, সবাইকে, আপনাদের এই দেশের কারো ভাই, কারো বোন, কারো হচ্ছে মা, কারো, আপনার চিন্তা করেন তো যে আপনারও তো ছোট ভাই আছে, তারাও তো লেখাপড়া করে। সেনাবাহিনীর কথা বলি, ওই বিজিবির কথা বলি, পুলিশ ভাইদের কথা বলি, আপনাদের ছেলেপেলে আছে না, লেখাপড়া করছে না? তো আপনারা চাকরি করছেন, আপনারা এক সময় রিটায়ার্ড করবেন, আপনারা আজকে যে হাল ছেড়ে দিয়ে বসে আছেন, আপনারা কেন বসে আছেন আমরা তো জানি। আপনারা কেন বসে আছেন? আপনারা কাজ করছেন না। আপনারা দুটা কারণে বসে আছেন। আপনারা ওই যে আন্দোলনের সময় যে আপনারা আন্দোলনে বিজয় হতে পারেননি, কারণ আপনারা তো হাসিনার দালাল ছিলেন, চামচা ছিলেন, যেটা সত্যি কথা। আপনারা হাসিনার চামচা ছিলেন, কিন্তু আপনারা আসলে সেই বিজয়ে ছাত্রদের মুখে টিকতে পারেন নাই, ছাত্র জনতার মুখে। আপনারা ওই রাগে বসে আছেন চুপ করে। চুপ করে বসে থেকে লবর দেখতেছেন যে এভাবে চুপ করে থাকলে তো সরকার ব্যর্থ হয়ে যাবে। সেনাবাহিনীও তাই। সেনাবাহিনী আমি প্রথম দিকে দেখলাম তাদের ভূমিকা, অতুলনীয় ভূমিকা তাদের। বন্যার থেকে শুরু করে তিন বাহিনীকেই দেখলাম অতুলনীয় তাদের ভূমিকা। ছাত্রদেরও দেখলাম অতুলনীয় ভূমিকা। দেখে বুকটা গর্বে ফুলে উঠতো যে না, বাংলাদেশ এবার সত্যি সত্যি একটা গণতান্ত্রিক দেশে যাবে। সেই দিক থেকে বিদেশিরা তো ষড়যন্ত্র করবেই। পার্শ্ববর্তী বাড়ি যেমন ষড়যন্ত্র করে, তো বিদেশিরা তো আমাদের উন্নয়ন, আমরা যখন একটা উন্নয়নের দিকে যেতে যেতে চাচ্ছি বা যাব, এর আগেও যখন আমরা উন্নয়ন করতে চাইছি, তখনই বারবার আমাদের রাষ্ট্রনায়কগুলিকে মেরে ফেলে দেওয়া হয়েছে বিদেশি বিদেশি ষড়যন্ত্রে, বা কোনো একটা ঝামেলা করা হয়েছে, বা কখনো বর্ডার বন্ধ করে দেওয়া হয়েছে, কখনো বন্যায় ভাসিয়ে দেওয়া হয়েছে, কখনো দেশটাকে ভাগ করে দেওয়া হয়েছে, তাই হয়েছে না? তো আমি বলি যে পাশের দেশগুলা তো ষড়যন্ত্র করবেই। যেমন আমরা দেখি যে প্যালেস্টাইন আর হচ্ছে ইসরায়েল, ওরা আমার জন্মের পর থেকে তাদের গোলাগুলি মারামারি দেখতেইছি। প্যালেস্টাইন কিন্তু ছাড়ে নাই। ওইখানকার 5 বছরের বাচ্চারাও যুদ্ধ করে। কেন করে? প্যালেস্টাইন একটা পুণ্যভূমি, মুসলমানদের একটা পুণ্যভূমি। সর্বোপরি তাদের নিজের দেশ ওটা। গোটাটাই তাদের নিজের দেশ, তাদের নিজের দেশ, তাদের নিজের মাতৃভূমি। সেটা রক্ষার জন্য আজকে লক্ষ লক্ষ ছেলে বাচ্চা প্যালেস্টাইনে মারা যাইতেছে না, গাজায় মারা যাইতেছে না। ইসরায়েলকে তো বিশ্বের সবচাইতে বড় রাষ্ট্র আমেরিকা তাদেরকে সহযোগিতা করছে, অস্ত্র, টাকা পয়সা সব দিক দিয়ে সহযোগিতা করছে। কিন্তু প্যালেস্টাইন ভাইরা তো ওই পাথর দিয়ে যুদ্ধ করতেছে, ইট পাথর ঢেল দিয়ে যুদ্ধ করতেছে। ছোট ছোট বাচ্চারা না খেয়ে থাকতেছে, তারা খাবার পাইতেছে না, পানি পাইতেছে না, তারা হচ্ছে গাছের লতা পাতা খেয়ে যুদ্ধ করে যাচ্ছে। কেন যাচ্ছে? দেশটাকে ভালোবাসে। আমি ওই কথাটা এই জন্য তুললাম যে ভাই সেনাবাহিনী, এই দেশটা কিন্তু আপনারা ইন্ডিয়া থেকে এখানে আসেন নাই, আপনারা ওই পাকিস্তান থেকেও আসেন নাই, চীন থেকেও আসেন নাই। আপনারা এখান থেকে আপনাদের পুরুষের পর পুরুষ, আপনার দাদা, তার দাদা, তার দাদা এখানেই জন্মগ্রহণ করছে। আপনার দাড়ি পুতাগুলো এখানে, আপনার মারা দেখেন আপনাদের জন্য এখনো দোয়া করে যে দেশটাকে ভালো করার জন্য। তা আপনারা সামান্য কয়েকটা টাকার জন্যে বা স্বার্থের জন্যে বা অন্য একটা দল যে মহাস্বৈরাচার ছিল ওই শেখ হাসিনা, তাদের পুনর্বাসনের জন্য যদি আপনারা চুপচাপ থাকেন, তাহলে আমার আর বলার কিছু নাই। এই ছাত্রগুলা মারা গেল কেন? এই যে যে ছেলেগুলো এতগুলি মারা গেল, ওদের কি লাভ? ওরা তো মারা গেল, ওদের তো একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল, বাংলাদেশে লেখাপড়া করে একটা জায়গায় যেত, তাই না? তারা মারা গেছিল যে আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের বাপ মা, আপনাদের এই যে আত্মীয় স্বজন, এই দেশটার এই প্রত্যেকটা মানুষ, 18 কোটি মানুষকে একটা স্বস্তি দেওয়ার জন্য। হাসিনা স্বৈরাচার এদের থেকে, এই গংদের থেকে, সন্ত্রাসীদের থেকে, লুটপাটকারীদের থেকে, চোর ডাকাতদের থেকে এই দেশটাকে শান্তি দেওয়ার জন্যে তারা যুদ্ধটা করেছিল। এই জিনিসপত্রের দামগুলি কমবে, এই যে বিদ্যুতের দাম এত টাকা দিয়ে কিনে এগুলি কমবে, মানুষের যারা মধ্যবিত্ত তারা গরিব হয়ে যাচ্ছিল, সম্মান হারায় ফেলতেছিল।
যে মেয়েরা হচ্ছে একটা ভালো ভালো জায়গায় যাদের কাজ করার কথা ছিল, চাকরি বাকরির কথা ছিল, বা ভালো ভালো ঘরে একটা গৃহিণী হওয়ার কথা ছিল, সম্মানের সাথে যে মহিলাগুলার বেঁচে থাকার কথা ছিল, তারা কি করলো? দেশের আজকে এই অবস্থায় তারা কি করবে? তাদের নিজের, বলতে খারাপ লাগে, নিজেদেরই বোন তো ওরা, বোন কেউ মা, তাদের নিয়ে কি করছে? তারা কেন ওই স্বৈরাচারের ল্যাসপাঞ্চারদের সাথে, স্বৈরাচারের এমপি মন্ত্রীদের সাথে, তাদের সাথে তাদের বিছানায় গেছে? এটার পেছনে কারণ আছে। তারা তাদের হয়তো সংসার চলতেছিল না, তাদের বাপ মা অসুস্থ ছিল, তাদের হচ্ছে টাকার প্রয়োজন ছিল, তাদের এদেশে, আমি যদি আমি যদি শিল্প, যারা অভিনয় টভিনয় যারা করেন, তারা কেনই তাদের ওই মন্ত্রী এমপিদের বিছানায় কেন গিয়েছিল? তাদের সাথে কেন বিদেশে বেড়াতে গিয়েছিল? গিয়েছিল কিছু টাকা যদি পায়। তাদের তাদের তো এই দেশে চলচ্চিত্র বা সিনেমা নাটকের থেকে টাকা পাইতো না। তো ঘটনা হচ্ছে যে ওইভাবে ওদের ব্যবসা ছিলও না, ওই শুধু চেহারাটা বিক্রি করে ওই যে টাকাটা পাইতো ওই টাকা দিয়ে কোনো মতো তাদের পরিবারকে হেল্প করতো, তাদের ভাই ব্রাদের লেখাপড়া করাইতো, বা নিজে একটু হয়তো ভালো ঢাকার বুকে বা এখানে সেখানে একটু হয়তো ঘর ভাড়া দিয়ে থাকার জন্য। কিন্তু এটাও ঠিক না। এটা 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 আমার বোনদের বা মাদের এটা এটা ঠিক ঠিক পেশা না। তাদের পরিশ্রম করে বেঁচে থাকা, কষ্ট করে বেঁচে থাকা প্যালেস্টাইনের মতো, এটাই ঠিক ঠিক। তারপরেও এটা বাধ্য হয়েছিল তারা এই পথে যেতে। কিন্তু তাদের মধ্যে যারা এই স্বৈরাচার, যে মহাস্বৈরাচার, যারা নাকি টাকার উপর, টাকার বিছানায় ঘুমাতো, তাদের বিছানায় যাওয়াটা, এটা এটা একটা দেশের সাথে বিরোধিতা করা হয়েছে। তাদেরকে বয়কট করা উচিত ছিল। তো আমি জানি না এগুলি, এখন আমি কথাগুলো এই জন্য তুললাম যে পুলিশ ভাইরা আপনারা এই দেশের, জানি না কতগুলি পুলিশকে ইয়ে করছে, স্যাক করছে। তো করার কারণ আছে। তারা এই দেশের ছাত্র জনতাকে মারছে গুলি করে, অনবরত মারছে, ডিজিএফআই মারছে, অনেকেই মারছে। এবং এগুলি তো শুধু ওরা নিজেরা ইচ্ছে মারে নাই, ওই পুলিশের যারা বড় বড় অফিসাররা আছে, ডিআইজি থেকে শুরু করে আরও যারা ওপর লেভেলের আছে, আইজিপি পর্যন্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত, এবং শেখ হাসিনা পর্যন্ত স্বৈরাচার, তাদের হুকুমেই এদেরকে পাখির মতো মারছিল। আরেকটু সুযোগ পেলে আরও মারত। হাসিনা যদি আর একটা দিন টিকে থাকতো এই দেশে, 10,000, 2,000 না, এই ছাত্র জনতাকে আরও বেশি, আরও অনেকে গুলি করে মেরে মেরে ফেলতো। হয়তো টিকতো না, কিন্তু অনেক আরও হতাহত হতো। তো আমি এই জন্য বলি যে পুলিশ ভাইয়েরা আপনারা এভাবে বসে থেকে গাড়ির উপর বসতে খেলে লগর দেখেন বাংলাদেশটা কি হচ্ছে। আপনারা চাচ্ছেন কি আমরা জানি, যে চুপচাপ থাকলে এই সরকার ব্যর্থ হবে, রাজনৈতিক দলগুলো ব্যর্থ হবে, একসময় আবার ওই কুখ্যাত স্বৈরাচার হাসিনা আবার ঘুরে আসবে এই দেশে। তখন আপনাদের লাভটা কি আমরা জানি। আপনাদের লাভ, এই লাভে বসে আছেন যে হয়তো হাসিনা আসলে আবার বেতনটা বাড়ায় দেবে, আবার হচ্ছে আপনারা তখন আবার লুটপাট করতে পারবেন। জনগণের পকেটের টাকাগুলা বের করে নিয়ে আরামসে খাইতে পারবেন। ব্যাংকের রিজার্ভের টাকাগুলো নিয়ে আরামসে খাইতে পারবেন। এই আশায় বসে আছেন আপনারা। কিন্তু আপনারা একবার চিন্তা করলেন না যে আপনাদের জীবনই তো জীবন না একটা দেশের। একটা জীবন, একটা লংজিভিটির একটা বিষয় থাকে। যতদিন হচ্ছে আপনার হচ্ছে আমরা একদিন থাকবো না, হয়তো আরও কতদিন যাবে এদেশের, আপনার ছেলেরা, তার ছেলেরা, তার ছেলেরা, তার ছেলেরা এদেশে বসবাস করবে না? তাদের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ রেখে যাবে না? আজকে আপনারা মারা যান বা আমি মারা যাই, কালকে আপনার ছেলেকেই তো এইটা ফেস করতে হবে না? বাজার হাট করতে হবে না? চাকরির জন্য দৌড়াতে হবে না? ব্যবসা বাণিজ্য করতে হবে না? একটা ভালো চরিত্রবান মানুষ হতে হবে না ভাই বোনেরা? আপনাদের যে সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাদের একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে চান না? ইউকের মতো, আমেরিকার মতো ওদের দেশে দেখেন, ওরা যাই করুক, ওরা কিন্তু আইন শৃঙ্খলা সুন্দরভাবে মেনে চলে, সরকারের নীতিগুলি সুন্দরভাবে মেনে চলে। তো পুলিশ ভাইদেরকে বলবো যে আপনারা প্লিজ এগুলি আশা ছেড়ে দেন। অতীতে যেটা হয়ে গেছে গেছে, আপনারা কাজে নেমে পড়ুন সত্যিকারের। আপনারা ল অ্যান্ড অর্ডার ফলো করেন। আপনার ল অ্যান্ড অর্ডার মানে কি হাসিনার, যা কুখ্যাত হাসিনা স্বৈরাচারের যে আইন ছিল সেই আইন না। আপনাদেরকে কিন্তু সংবিধানে একটা আইন দেওয়া আছে। আপনাদের কতটুকুন
আপনারা জনগণের নিরাপত্তা দানকারী এই পুলিশ বাহিনী। পুলিশ বাহিনীর কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণের নিরাপত্তা দেন। কিন্তু জনগণের নিরাপত্তা দেওয়া মানে জনগণের সেবা করা। জনগণের একটা অসহায় লোক সে মার খাচ্ছে, আপনারাই তো সেভ করবেন, তাদেরকে যাবেন যারা অত্যাচারী কিনা, সে ডাকাত হোক আর চোর হোক আর বা শক্তিশালী টাকালা লোক হোক, দেখা যাচ্ছে একটা গরিবের উপর অত্যাচার, আপনারাই তো সেভ করবেন, তাদের ভরসা তো আপনারাই। তো আপনারা তাদের সেভ করেন, তাদের বিরুদ্ধে মামলা অহরহ মামলা করলেই কিন্তু সমাধান হয় না। তাদেরকে একটা পুলিশের যে ব্যক্তিত্ব অ্যাক্টিভিটিস নিয়ে আপনারা সেইভাবে তাদেরকে নিরাপত্তা দেন। কিন্তু আপনারা এটা করবেন না, আপনাদের আইনের বাহিরে যে হাসিনার মতো যে আপনার আপনার এক আত্মীয়র সাথে একজনের গন্ডগোল হয়েছে, আপনি তাকে যা এনকাউন্টার দিয়ে দিলেন। হাসিনা আমলে যেটা হয়েছে, মানে আপনি পুলিশে চাকরি করেন, আপনার আত্মীয়র সাথে আরেকটা কারোর শত্রুতা হয়েছে, কিন্তু এটা তো এমনি ফয়সালা করা যায়, একটা মামলার বিরুদ্ধে মামলা দিয়ে বা একটা থানায় বসে থেকেও এটা সমাধান করা যায়। কিন্তু আপনারা কি করেন? আপনারা তখন করতেন যে আমার আত্মীয়কে অপমান করছে, আপনারা যা এনকাউন্টার দিয়ে দিলেন। কারণ তখন তো এনকাউন্টার দিলে শেখ হাসিনাও কিছু বলতো না, এমপি মন্ত্রীরাও কিছু বলতো না। তো ওই রকম আমরা পুলিশ বাহিনী চাই না, আমরা মানবিক পুলিশ বাহিনী চাই, যারা জনগণকে নিরাপত্তা দিবে এবং সবসময় জনগণের পাশে পাশে থাকবে। আমি এই জিনিসটা বলতেছিলাম, আর সেনাবাহিনীকেও বলতেছিলাম যে আপনারা তো বলছিলেন শপথ নেওয়ার সময় ডক্টর ইউনূসের যে আপনারা পাশে পাশে থাকবেন এই সরকারের। পাশে পাশে আমি দেখছি বন্যায় বা বিভিন্ন সময় পাশে পাশে থাকেন এবং এখনও থাকেন, কিন্তু আপনাদের ভূমিকাটা খুবই স্মুথ। এত স্মুথ হলে তো চুরি ডাকাতি হবে। আমি আমি আমাদের এলাকায় আমি দেখলাম যে হিন্দু 3টা পরিবারে নাকি কিছুদিন আগে ভোরবেলা মেয়েরা ফুল তুলতে গেছিল, হিন্দু পরিবার। তারা ওই যে পূজা টুজা দেয় নাকি, একটা গল্প শুনলাম যে এরকম পূজা টুজা দিতে যায়। তো ওখানে ওরা আগে থেকে যারা এই কাজটা করছে, তারা এখানকার পরিচিত লোক, তারা এই সরকারের আমাদের সরকারের ভালো চায় না, তারাই এই কাজটা করছে। আওয়ামী সন্ত্রাসী ওরাই করছে, অথবা তাদের সাপোর্টাররা এই কাজটা করছে, আওয়ামী সন্ত্রাসী। তারা এটা ফলো করছে, তাদেরকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায়, বাসায় নিয়ে যায়, ওই মা বোনদের গলায় থেকে ওই গোল্ডগুলি মানে নিয়ে নিছে, সোনার জিনিসপত্র নিয়ে গেছে, টাকা পয়সা যা পারছে নিয়ে চলে গেছে। তো আপনি পুলিশ বাহিনীরা, তো আমরা ছোটবেলা থেকে দেখছি পুলিশ বাহিনীরা সারাটা রাত পেট্রোল ডিউটি করতো, তারপরে হচ্ছে নিজের মনে করে তারা কাজ করতো, জনগণের নিরাপত্তার জন্য তারা সত্যিকারে অন্তর থেকে অনেস্টলি কাজ করতো। কিন্তু আপনারা তো এইগুলি করতেছেন না। তো আমি এই জন্য আপনারা কাজ করেন, এটা আমি চাই। আর যদি আপনাদেরকে কেউ এরকম বুদ্ধি দিয়ে থাকে, তারা কিন্তু তাদের একটা উদ্দেশ্য আছে। আপনারা যদি ওই বুদ্ধিতে থাকেন, তাহলে আপনি এই দেশকে ভালোবাসলেন না, আপনার সন্তানকে পরবর্তী প্রজন্মকে আপনি ভালোবাসলেন না। তার পরবর্তী পর্যায়ে এই দেশটা একটা সুন্দর বাংলাদেশ হবে আপনি চান না, এটা হলো না। ওই যে আপনি কি ভাবছেন যে আপনাকে যারা বুদ্ধি দিচ্ছে এগুলি যেই দিকে আমি জানি না, আপনাদের ওই ইন্ডিয়ার আলারা দিচ্ছে না আওয়ামী লীগ আলারা দিচ্ছে জানি না, কিন্তু তারা তো আসলে আবার লুটপাট করবে, লুটপাট করে টাকাগুলো সব লোপাট করে দেশ থেকে চলে যাবে। আপনাদের কি লাভ হবে? হয়তো আপনাদের লাভটা হবে জনগণের থেকে যে কিছু জরিমানা টরিমানা করে কিছু লাভ টাভ করবেন, এই তো। এরকম পুলিশ বাহিনী তো এটা পৃথিবীর কোনো দেশে এই ধরনের সিস্টেম নাই। এভাবে এই যে জনগণের পকেট কাটা, এই ধরনের সিস্টেম নাই, এগুলি করবেন না। আর সেনাবাহিনীকেও বলি যে আপনারা যদি এই যে জিনিসপত্রের মূল্য এখনও বৃদ্ধি, শীতকালে একটু কমছে হয়তো, একটু শাকসবজি বা যেটা কমছে ওটাকে কমার মধ্যে বলে না, ওটা সামান্য কমা। তো এই যে ইন্টারিম গভর্নমেন্ট যে আসলো, তো আমরা তো অনেক প্রত্যাশা নিয়ে আসি, জনগণ আমরা অনেক প্রত্যাশা নিয়েছিলাম। তো ইন্টারিম গভর্নমেন্টকে আমি বলি যে আপনি এত স্মুথলি চললে তো হবে না। আপনার জনগণ যদি একটা দেশের কিন্তু সর্বশক্তি
আহ, একটা দেশের সর্বময় ক্ষমতার অধিকার কিন্তু জনগণের উপরে। জনগণই সর্বময় ক্ষমতার অধিকারী। তো ঘটনা হচ্ছে যে জনগণকে খেপিয়ে দিয়ে তো হাসিনা টিকতে পারে নাই, কেউ টিকতে পারেনি, কোনো স্বৈরাচার টিকতে পারে না, হাসিনা পালাইতে হয়েছে, তাই না? এর আগে এরশাদকে পালাইতে হয়েছে। জনগণকে খেপালে কেউ টিকতে পারে না, পৃথিবীর কোনো দেশে কেউ টিকতে পারে না। পৃথিবীর ইতিহাসে আমরা যেটা দেখছি, জনগণ খেপে গেলে শেখ মুজিবের মতো যারা জাতির পিতা বলেন সেও কিন্তু টিকতে পারে নাই, চলে গেছে, জনগণকেই খেপাইছে। তো জনগণকে আপনারা রক্ষা করেন। আমি ডক্টর ইউনূস স্যারকে বলি যে আপনার ওয়াকারুজ্জামান স্যার, ওনাকেও বলি, স্যারকে বলি যে আপনি আপনি এই দেশের লোক, আপনার বাবা মা দাদা সবাই দেশের লোক, কে কার আত্মীয় এগুলি বাদ দেন। বাদ দিয়ে সামনে কি হবে, ওই যে আমরা একটা দেশটাকে তো আন্দাজে একটা শয়তানের হাতে তুলে দিতে পারি না। শয়তান ডাকাতের হাতে আপনি তুলে দিবেন? আপনি কি আপনার ভাইটাকে, আপনার বোনটাকে বা আপনার একটা আত্মীয়কে আপনার একটা ডাকাত আসলো ডাকাত হাতে তুলে দিবেন? আপনি চাবেন যে ওই দৃশ্য দেখার আগে আপনি নিজে মরে যান, তাই না? আপনি এটা দিবেন না। তো আমার এই মাতৃভূমি মানে তো মা, আমার মাটাকে আমি কেন মানুষের হাতে তুলে দেব? আমার গণতন্ত্রকে কেন মানুষের হাতে তুলে দেব? তো আমি আর্মি ভাই বা সবাইকে বলি আপনারা একটু সক্রিয় হন এবং বাজার মানুষের তো অন্তত একটু এখন এই যে চাউল টাউল, এই যে আলু আলু শীতকালে তো আমরা দেখছি এগুলি অনেক দাম কম। এই সিন্ডিকেটেরা টাকা, এই যে এত এত এই যে প্রতি মান্থলি যদি তারা লক্ষ কোটি কোটি প্রতি মান্থলি যদি গোটা বাংলাদেশের কয়েক কোটি টাকা তারা তুলে দেয় বাজার থেকে, এই টাকাগুলো তো জনগণের টাকা। তো সেনাবাহিনীরা যদি ভাইরা যদি একটু শক্তভাবে যদি ওখানে একটু মানে আপনাদের অভিযান চালান, কয়েকদিন চালান, ওদের পিটান দেন, জেলে যাওয়ার দরকার নাই। যে সিন্ডিকেটের প্রধান, তাদের দু একটা ওপেন রোডের উপর নিয়ে আসেন, ওপেন রাজপথে নিয়ে আসেন ধরে, এবং মাইকে ঘোষণা করে দেন, এই লোকটা সিন্ডিকেটের প্রধান, এদের কারণে এই জিনিসপত্রের দাম কমতেছে না, আমার দেশের কোটি কোটি জনতা কষ্ট পাচ্ছে, তারা না খেয়ে মারা যাচ্ছে বা তারা কিনতে পারতেছে না, তাদেরকে ওপেন গুলি করেন। শেখ হাসিনা যেমন অযথাই গুলি করে মারত, তাই না? কেউ তার বিরুদ্ধে বললে তাকে এনকাউন্টার দিত। আর আপনারা যেটা করবেন, এটা দেশের স্বার্থে, আল্লাহ পাক খুশি হবে। 6টা বিভাগ থেকে যদি একটা করে যদি আপনি ওই সিন্ডিকেটে ধরে নিয়ে এসে ওপেন লোকজনকে মাইকিং করে কখনো কখনো দেশের স্বার্থের জন্যে ভালো কিছু করতে হয়। আমি বলতেছি না যে এটা খারাপ কিছু হবে, আল্লাহ পাক খুশি হবে এতে। যে অন্যায় করে আর এর অন্যায় যে সহে, দুজনই সমান অপরাধী। আপনি সৌদি আরবে দেখেন না, কেউ কেউ হত্যা করলে তাকে আবার হত্যা করা হয় ওপেনলি লোকজন ডেকে। তা আমি ওটা বলছি না, সবাইকে মারা দরকার নাই, যে প্রকৃত সিন্ডিকেটের যে হোতা 6টা বিভাগ থেকে বাইর করে খুঁজে বার করেন, তদন্ত করে এদেরকে নিয়ে এসে ওই রাজপথে সবাইকে ডেকে সবার সামনে ওপেন ফায়ার করে মেরে ফেলে দেন। কত লোকই তো এই দেশের জন্য মারা যাচ্ছে না? ৭১-এ মারা গেছে, এই বিপ্লবে মারা যাচ্ছে এই দেশটাকে ভালো করার জন্য। তো এরকম 6টা লোকে মারলে কিছু যায় আসবে না, আল্লাহ পাক আপনাদেরকে সওয়াব দান করবে, দেখবেন যে বাজার মাজার সব ঠিক হয়ে গেছে। আর নেক্সট আমি আরেকটু কিছু বলতে চাই, সেটা হচ্ছে যে এই যে উপদেশটা যে বাড়ালেন, আমি চাই মেধাবী এবং হচ্ছে জাতীয়তাবাদী টাইপের লোক, এবং যারা এই কিনা এই যে এই আন্দোলনের মধ্যে জুন জুলাই আগস্টের আন্দোলনে যারা কিনা ওই কুখ্যাত হাসিনাকে যারা বুদ্ধি দিয়েছে, যারা বলেছে এগুলো কোনো ব্যাপার না, যারা ওখানে ওখানে চামচামও করেছে, তারা হাসিনার থেকে টাকা পয়সা লুটপাট করে খাইছে। এবং এর মধ্যে অনেকেই আছে, ব্যবসায়ী আছে, সাংস্কৃতিক জগতের লোক আছে, এখানে বিভিন্ন টাইপের বিভিন্ন ধান্দাবাজরা ছিল। তারা যদি উপদেশটা ওই সরকারের মধ্যে ঢুকে পড়ে, তাহলে ছাত্র জনতা যে এই যে এটা করলো, এত মানে রক্তের বিনিময়ে যে এই স্বৈরাচারকে হটালো, লাভটা কিছুই হলো না। তো ওদেরকে দিলে তো ওদেরই হয়ে গেল। তো তো তাহলে আমাদের দেশে তো গণতন্ত্র আনা মুশকিল হয়ে যাবে, তাহলে গণতন্ত্র নিয়ে আসাটা মুশকিল হয়ে যাবে ভাই।
আচ্ছা, এই একটা বিষয়, এই জিনিসগুলি দেখেন, যারা এর মধ্যে আপনারা খুঁজে বের করেন আসলেই কারা ওই কুখ্যাত হাসিনার লোক ছিল, তাদেরকে আউট করে দেন ওখান থেকে। ওখান থেকে আউট করে দেওয়াটাই ভালো হবে। দিয়ে সাচ্চা একটা উপদেষ্টা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেন। এর ভিতরে বিদেশি চাল আছে, বিশেষ করে ভারতের রাজনীতি তো আছেই। ওরা ধীরে ধীরে চাচ্ছে, এদের প্রথম আলোর কথা শুনি, ডেইলি স্টার, এদের কথাও শুনি, এরা তো আওয়ামী লীগের লোকজন, এরা 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 চাচ্ছে যে আমরা ঢুকুক, ঢুকে ধীরে ধীরে ওরা, আমি প্রথম থেকে বলতেছিলাম যে 1 মাস 3 মাস 100 দিন হলো মনে হয় এই স্বাধীনতার, এই তখন থেকে কিন্তু ধীরে ধীরে ওরা কিন্তু ওর মধ্যে পুশিং করতেছিল এই সরকারের ভিতরে এই 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 স্বৈরাচার হাসিনার লোকজনকে এবং ইন্ডিয়ার লোকজনকে। ওরা অলরেডি কিন্তু কিছুটা সফল হয়ে গেছে, ঢুকে ফেলছে কিন্তু। তো ইউনূস স্যারকে বলি যে এগুলি খুঁজে বের করেন, তাড়া দেন, দরকার হয় ওখানে ওই জায়গাগুলিতে ওই ইয়াকে দিয়ে দেন, বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে থেকে কিছু দিয়ে দেন। তারা হয়তো রাজনীতি বুঝে না ভালো, ঠিক আছে, কিন্তু তাদের যে সেক্রেটারি আছে বা আছে, তারা তাদেরকে বুঝায় দিবে যে কিভাবে কি করতে হবে। কিন্তু তাদের যে স্পিরিট, এই স্পিরিটের ওপরে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী দেন, তাদেরকে ওই যে ছাত্র বৈষম্য থেকে তাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রী দেন, তাদেরকে ভালো ভালো মন্ত্রণালয় দেন, দেখেন যে সব ঠিক হয়ে যাবে এবং একটা ভালো নির্বাচনও হবে। যেহেতু আপনি বিদেশে ছিলেন, আমি প্রধান উপদেষ্টা বলছি, বিদেশে আপনি এই দেশের কে কোনটা, কে ভালো কে মন্দ আপনি অতটা বুঝে উঠতে পারতেছেন না। এই জন্য এই জিনিসগুলো করা দরকার, জরুরি দরকার। আর আরেকটা কথা বলি যে এই যে ফারুকী সম্বন্ধে, এই লোকটাও তো মানে একটা বদমাস, এটা গাঁজা খায় ছেলে। এই লোক গাঁজা খায়, আগে সাংস্কৃতিক উপদেষ্টা কেন বানানো হয়? এই গাঁজা খায়, এই গাঁজা খায় এবং এই স্বাধীনতা বিরোধী ছিল এই লোক। জুন জুলাই আগস্টে স্বাধীনতা বিরোধী ছিল। ওই হাসিনাকে এরা এরা বুদ্ধি দিত যে সব মেরে ফেলা দাও, একে আউট করতে হবে, একে আউট করতে হবে। ওর বউটাও খারাপ। এরা সব ওই ওদের ওদের ল্যাস পাঞ্চার ওই হাসিনার গ্যাং গংদের সাথে এদের সখ্যতা ছিল, খারাপ সম্পর্ক ছিল। তো আমার খারাপ সম্পর্কে কি ভালো সম্পর্ক ছিল সেটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে যে এরা ছাত্র বৈষম্য আন্দোলনের বিপরীতে ছিল, অতএব এদেরকে বাদ দেওয়াই ভালো। কারণ এরা এখানে থাকলে আবার হচ্ছে ওই ঘুরে ফিরে প্রতি বিপ্লবের দিকে চলে যাবে, ওই আবার ওই হাসিনা গং বা ওরাই আবার চলে আসবে। তাহলে আমাদের এই রক্তগুলো বৃথা যাবে এবং দেশের উন্নতি হবে না, দেশ আরও আবার খারাপ হয়ে যাবে, মারাত্মক খারাপ হয়ে যাবে। এই জিনিসগুলো দেখেন। আর ইন্ডিয়া সম্বন্ধে একটু বলি শেষে। আমি ভারত ভারত একটা একটা বড় রাষ্ট্র এবং গণতান্ত্রিক একটা রাষ্ট্র, কিন্তু ভারত যে এত খারাপ এটা তো আমরা আগে থেকেই জানি, কিন্তু এখনকার ছেলেপেলে অনেকে জানে না। ভারত খুব খুব ওরা ঠান্ডা মাথায় যে যে শয়তানিটা করে যাচ্ছে, আর ওরা সাহস বেশিটা পাইছে। আগে তো আমেরিকার সাথে ওদের সম্পর্ক ভালো ছিল না, ওদের সাথে ওরা তো রাশিয়া বন্দী ছিল। এই আমেরিকার সাথে একটু সম্পর্ক ভালো হয়, এরা নিজেকে ধরাকে সরা জ্ঞান করতেছে, কিন্তু এরাও ঠিক না। ভারত তুমি পারবে না। একটা দিক খেয়াল করে দেখো, আমেরিকা কিন্তু যোগান দিচ্ছে ইসরায়েলকে সব দিক দিয়ে। এই আমেরিকা ইসরায়েলকে অস্ত্র শস্ত্র টাকা পয়সা সব কিছু দিচ্ছে, দিয়ে আজকে আমার মনে হয় 100 বছর হয়ে গেল প্যালেস্টাইনকে কিন্তু হারাতে পারেনি, গাজাকে হারাতে পারেনি। ওরা মরে যাচ্ছে, ওরা না খায় থাকে দিনের পর দিন, তবুও কিন্তু জন্মভূমি ছাড়ে নাই, কিন্তু বাংলাদেশও কিন্তু ছাড়বে না। ভারত তুমি যতই রাজনীতি করো, বাংলাদেশের লোক কিন্তু এই জন্মভূমি ছাড়বে না, মরে যাবে, সব মরে যাবে, তাও জন্মভূমি ছাড়বে না। তোমাদের দেখে নেবে তোমরা কত রাজনীতি করো। এই যে আজকে দেখলাম যে হচ্ছে ভারতের ওয়াল থেকে দেখাচ্ছে চিটাগাং নাকি ওদের, ওর বাপের চিটাগাং দেখাচ্ছে যে নাকি ওদের ওদের অংশের মধ্যে পড়ে। ৭১-এর যুদ্ধের আগে থেকে নাকি ওদের ওটা নাকি ওদের অংশে ছিল। আমি বলি ৪৭-এ যখন দেশ ভাগ হয়, ৪৭-এ যখন দেশ ভাগ হয়, কলকাতা ম্যাপের মধ্যে ছিল। যখন ইন্ডিয়া ওই তৎকালীন ইন্ডিয়া আর হচ্ছে পাকিস্তান আর হচ্ছে আমাদের এই যখন ভাগাভাগি হয়, তখন কিন্তু ক্যালকাটা, বর্তমান যে ক্যালকাটা, ক্যালকাটা কিন্তু ম্যাপের মধ্যে বাংলাদেশের মধ্যে ছিল। আমরা যদি বলি ক্যালকাটা বাংলাদেশের মধ্যে ছিল, আমাদের দিয়ে দাও এটা, কেমন লাগবে? আপনারা কথাবার্তা সাবধানে বলেন।
জন্মভূমি ছাড়বো না। প্যালেস্টাইনের দিক তাকায় দেখেন, প্যালেস্টাইন কিন্তু খালি পাথর দিয়ে যুদ্ধ করছে, তাদের হাতে কোনো অস্ত্রপাতি নেই। বেশি বাড়াবাড়ি করবেন না, ওই আমেরিকা আপনাদের বাঁচাতে পারবে না, সাবধানে থাকেন। আর আমি আরেকটু রাজনৈতিক দলগুলির একটা আকর্ষণ করি যে বিএনপি একটা বৃহৎ দল এবং আমি মনে করি যে তারা অনেক মেধাবী এবং তারা একটা যেহেতু দেশ পরিচালনা করছে কয়েকবার। আমি বিএনপির যে বড় নেতৃবৃন্দ আছে সবাইকে আমি বলি যে দেশটা তো ধরেন যে যে স্বাধীন জুলাই আগস্টে যে স্বাধীনটা হলো, ছাত্র জনতা ছিলই এবং আপনারাও ১৫ বছর ধরে এই যে লড়াই করে গেছেন। আপনাদের নিজের দিক তাকান তো যে কত আপনাদের কর্মী, কত নেতারা মারা গেছে, কতগুলি জেলের মধ্যে পচে মরে গেছে, কারো হদিস নাই। কত ছেলেপেলে বেকার হয়ে গেছে, খেতে পায়নি, তাদের আত্মারও তো একটা কষ্ট আছে। অতএব এগুলি কিন্তু সবই ঘটেছে কিন্তু হাসিনার কারণে, আর হাসিনার পেছনেই ছিল ভারত। তো সে ভারতের সাথে তো এত লিয়াজু করার দরকার নাই, শেখ মুজিবরের সাথেও লিয়াজু করার দরকার নাই। এই হাসিনা কি করতো? হাসিনা হচ্ছে শেখ মুজিবরের ছবি সামনে সাইনবোর্ড হিসাবে শেখ মুজিবরের ছবি রেখে দিয়ে, ওরা তো তখন তো শেখ মুজিবের আদর্শ সবই ভুলে গেছিল এই হাসিনা, কিন্তু ওর বাপের ছবিটা সামনে রেখে লুটপাট করছে, মিলিয়ন মিলিয়ন টাকা নিয়ে চলে গেছে। তো আমি বিএনপি নেতাদের সম্মানের সাথে বলি যে তাদের সাথে এত লিয়াজু করার দরকার নাই। দেশের মানুষ তো বুঝে, একেবারে বোকা না। দেশের মানুষ এটুক বুঝে যে প্রতিটা রাজনৈতিক দলের একটা বিপরীত দল থাকে। তো বিএনপির কিন্তু আগাগোড়াই একটা বিপরীত দল। এখন যতই আওয়ামী লীগ হচ্ছে মানে বিএনপির সাথে একটা লিয়াজু করার চেষ্টা করতেছে, আমি দেখতেছি, ফলো করতেছি। এটা বিএনপি করতেছে না, কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করতেছে। এখানেও আওয়ামী লীগের একটা উদ্দেশ্য আছে, কারণ আওয়ামী লীগ জানে যে ওরা আর ২০ বছরও ক্ষমতা আসতে পারবে না। বিএনপির সাথে একটা লিয়াজু করার চেষ্টা করতেছে, করে যদি কোনো মতে একটু ঢুকামোকা যায় এর ভিতরে, এই চেষ্টা করছে। আর বিএনপি নেতারা সবাই না, কেউ হয়তো ওটাকে মনে করতেছে এটাই মনে হয় রাজনীতি। ইউনূস সাহেব হয়তো করবে না, কবে কবে ভোট দিবে টিবে, তার চেয়ে ওদের সাথে করে আমরা যদি আবার এটাও ভাবতেছে যে ইসলামিক দলগুলি যদি ক্ষমতায় চলে যায়, তাহলে ওদের সাথে আওয়ামী লীগের সাথে যদি একটু লিয়াজু টিয়াজু করে ঢোকা যায়। কিন্তু আপনারা কি ভুলে গেলেন এই কয়েক মাস আগে আওয়ামী লীগ কী করলো? এই যে গত শীতের মধ্যে যে ভোটটা করলো ৭ তারিখে, একবারও তো বিএনপির কথা মনে করলো না। ওরা ইচ্ছা মতো ওরা কোথাকার সলিমদ্দি গলিমদ্দি দিলে সে এমপি টেমপি বানায় দিল, আপনাদের মনে নেই এগুলা? ওরা বিএনপির কথা মনেই করেনি। বিএনপি যেটা দল, ওরা স্মরণই করেনি, এখন স্মরণ করতেছে যে বিএনপিকে লাগবে। অতএব এগুলো অতীত থেকে শেখারও অনেক কিছু আছে। আরেকটা যেটা বলতেছিলাম যে একটা প্রতিটা দলের একটা বিপরীত দল থাকে। যেমন আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ কী করলো? নিজেকে বাঁচার জন্য জাতীয় পার্টি দিল। তো এখন ওই বিএনপি হয়তোবা না, বিএনপির এখন উচিত কি? বিএনপির বিরোধী একটা মত থাকতে হবে। ওরা যেমন আওয়ামী লীগ যেমন ১৭ বছর ১৮ বছর যেমন তাদের বিরোধী মত চিন্তা করতো বিএনপিকে, আওয়ামী লীগ স্বৈরাচার আওয়ামী লীগ করতো না? বিএনপিকে তো ওরা দেখতেই পারতো না। বিএনপিকে ওরা একটা বিরোধী মত উপস্থাপন করতো। প্রতিটা বক্তৃতা বিএনপিকে গালাগালি করে হচ্ছে তারা হচ্ছে প্রতিদিনের সকাল শুরু করতো। এভাবে বিএনপিকে কোণঠাসা করে রাখছিল। সব দিক দিয়ে মারছে, ধরছে, খাইতে দেয়নি, এই বিভিন্ন রকমের সমস্যা তৈরি করছে। তো এখন তো বিপ্লবের মাধ্যমে একটা সরকার আসছে। তা আমি মনে করি যে পানির স্রোতটা যেদিকে যাবে আপনাকে সেদিকে যেতে হবে তো। পানির স্রোতটা তো এখন এই বিপ্লবে অন্তর্বর্তী সরকার যারা ছেলেপেলেরা এবং যারা 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 কিনা আন্দোলন করছে সেই দিকে স্রোতটা যাইতেছে। বিএনপির সবাই না, কেউ এক ধরনের মন্তব্য করে বসছেন। হ্যাঁ, কিন্তু মানে ইন্ডিয়া বা ভারতের পক্ষে বা আমেরিকার পক্ষে বা ভুলেই বলেন আর যেভাবে বলেন বলে ফেলছেন কেউ। কিন্তু এগুলি দরকার নাই। আপনারা বরং এই সরকারের সাথেই থাকেন। সরকারের ভুলগুলি ধরায় দেন। সরকারের মধ্যে কারা রাজাকার ঢুকতেছে, এইগুলি আপনারা সংস্কারের জন্য বলেন। এবং বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, যারা কিনা করছে, তাদেরকে একটু বুদ্ধি-শুদ্ধি দেন, তারা যারা দেশটা সুন্দর করে আগায় দিতে পারে এবং তাড়াতাড়ি একটা সুন্দর একটা ভোট দিয়ে একটা ডেমোক্রেসি নিয়ে আসতে পারে। এগুলি বুদ্ধি দিয়ে তাদের সাথে থাকেন।
তাহলে হবে কি, জনগণ বুঝবে যে না, যে আন্দোলনটা করছে এত ছেলেপেলে মারা গেছে, তাদের সাথে বিএনপি আছে, বিএনপি আছে তা, এবং জনগণ তখন দেখবে যে না, আর এই যে 17-18 বছর যে জ্বালাইছে এই দেশের জনগণকে এই আওয়ামী লীগ, কুখ্যাত যে হাসিনা, ওদেরকে কিন্তু বর্তমানে বাংলাদেশে কেউ দেখতে পারে না। তাহলে কি হবে, ওদের সাথে যদি এখন একটু লিয়াজু করা যায়, তাহলে কিন্তু ওই জনগণ কিন্তু ওই নির্বাচনের সময় কিন্তু বিএনপির ওপর বা কখনো একটা বিরূপ আচরণ, আল্লাহ না করুক, হয়ে যেতে পারে এরকম। ওই জন্য বলছি যে রাজনীতি খুব কঠিন জিনিস, হিসাব নিকাশের বিষয়। আপনারা এই বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে সুন্দর সম্পর্ক করেন, তারা রাজনীতি বোঝে না, তাদেরকে রাজনীতি বোঝান, এবং দরকার হয় তাদেরকে এই অন্তর্বর্তী সরকারের মধ্যে ভালো ভালো পোস্টে, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু এই স্বরাষ্ট্র উপদেষ্টা এগুলো জায়গায় ঢুকা দেন, এটা মনে হয় ভালো হবে। আর হচ্ছে তাদেরকে তাদেরকে বোঝানোর ব্যাপার আছে, তারা ছোট মানুষ, তাদেরকে কিভাবে চালাইতে হয়, কিভাবে কি করতে, এইগুলি জ্ঞান দেন এবং তাদের সাথে থাকেন, এই ডক্টর ইউনূসের সাথে থাকেন, এবং জনগণও বুঝবে যে না, যারা আন্দোলন করছে তাদের সাথে বিএনপি আছে, এবং তাদেরকে, তাহলে আপনাদেরকে এমনি ভালোবাসে এই দেশের মানুষ, আপনাদেরকে আরো বেশি ভালোবাসবে। আমি বিএনপিকে আমি বিষয়টা বলছি আর কি, এটাই মনে হয় ভালো হবে। আর ওই ভারতের ওই, ভারত কিন্তু ঠান্ডা ঘি খাওয়া ব্রেন, ওদের ওই ব্রেনের উপর যদি পড়ে যান, আর আওয়ামী লীগের ওই শয়তান ব্রেন কি করছে আপনি দেখেন নাই? রাতের ভোট দিনে, দিনে ভোট রাতে, মানুষকে মেরে ফেলে দিয়ে বলছে যে আমরা মারি নাই, মারছে বিএনপি। ওরা ওরা সেকেন্ডে সেকেন্ডে মিথ্যা কথা বলে। ওই শালাটা সমকামী শালা, এই শালা আওয়ামী লীগালারা মিথ্যাবাদী প্রতারক। ওরা ওরা যে আমরা শুনতাম যে একসময় যে পাকিস্তানি সৈনিকরা বলতো এদেশে এসে, এদেশের মানুষকে মারতার, বলতো রাইফেল রুটি আওরাত। তার মানে ওদের ওদের অস্ত্রই হচ্ছে রাইফেল আর রুটি, ওরা তো রুটি খায়। আর আওরাত মানে মেয়ে মানুষ, এই তিনটা জিনিস ওদের ছিল প্রধান। তা আওয়ামী লীগের কী ছিল? ওই আওয়ামী লীগের ওই ওই এমপির থেকে শুরু করে, একটা ইউনিয়নের নেতার থেকে শুরু করে স্বৈরাচার হাসিনা পর্যন্ত, ওদের মূল উদ্দেশ্যই ছিল এই দেশের মানুষকে না, এই দেশের টাকা রিজার্ভ টিজার্ভ জাহান নামে যায় টাকা, আর হচ্ছে ওই এমপি মন্ত্রী, এদের হচ্ছে এই যে মেয়ে মানুষ, আর হচ্ছে এই যে এদেশের টাকা পয়সা লুটপাট করা, আর এদের ক্ষমতাগুলি মানে হস্তক্ষেপ করা, যে কোনো মূল্যে ক্ষমতা নেওয়া। ভোট মোট ওরা কিছুই বুঝতো না, ওরা ভোটে বলতো কিসের কিসের ভোট, ওরা মুখ দিয়ে যেটা বলতো সেটাই, ওরা হাসিনা মুখ দিয়ে যেটা বলতো সেটাই। এভাবে ওরা দেশটা চালায় গেছে, আপনারা ভুলে গেছেন এখনই, এগুলো এগুলো করেন না। আপনারা ডক্টর ইউনূসের সাথে থাকেন, এবং বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে থাকেন, ইনশাল্লাহ বিএনপি 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 এই দেশকে ডেমোক্রেসির দিকে নিয়ে যাবে, এবং বিএনপি এই দেশের থেকে যত এই এই যে কুসংস্কারগুলি, এগুলো এই হাসিনার ভূতগুলি সব তাড়াতে পারবে। তো বিএনপি নেতৃবৃন্দদেরকে আমি শ্রদ্ধার সাথে বলি, আপনারা এভাবে চলেন, তাদের এই ভুলগুলি ধরিয়ে দেন, এবং এই উপদেষ্টার মধ্যে কারা কারা ঢুকে পড়ছে রাজাকারেরা, তাদেরকে ওখান থেকে আউট করেন। বিএনপিকে আমি এটা এটা বলি। আর ওই যে ছবির ব্যাপারটা, বঙ্গবন্ধুর ছবি যখন আসলে একটা দেশে বিপ্লব হয়ে যায়, বিপ্লব বা একটা স্বাধীনতা যুদ্ধ বা যেটাই হোক একটা হয়ে যায় যখন, তখন কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, হয় না? পরিবর্তন হয়ে যায়। তো বঙ্গবন্ধুর ছবি তো আসলে, তো বঙ্গবন্ধুর ছবি সামনে রেখে তো বিটি যত মিলিয়ন মিলিয়ন টাকা এখান থেকে লুটপাট করছে, অনেক মানুষে মেরে ফেলছে, মানে প্রকাশ্যে মেরে ফেলছে, অনেকে জবাই করে মেরে ফেলছে, অনেকে হচ্ছে বস্তার মধ্যে ঢুকে নদীর মধ্যে ফেলা দিয়ে মেরে ফেলছে, কাউকে হচ্ছে প্রকাশ্যে এনকাউন্টার করে মেরে ফেলছে, মেরে দিয়ে মেরে একটা ছেলেকে 70টা বছর কী করলো, মেরে ফেললো, মেরে ফেলে তার কাছে একটা ভাঙা পিস্তল দিয়ে বলতেছে যে এই লোক, এই ছেলেটা সন্ত্রাসী। আল্লাহ পাকের আরশ কেঁপে গেছিল, আরশ, এরা এত অত্যাচার করছিল, যার ফলে তো হাসিনাকে দেখেন অপমানের সহিত এই দেশ থেকে তাড়া দিছে। খালি হাসিনা না, হাসিনা যত ল্যাস পাঞ্চে ছিল সবগুলো এখান থেকে চালাই গেছে। তারপরেও যারা এই যেগুলি দেশে ছিল, এখনও কেউ কেউ লুকায় আছে, আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বলি তাদেরকে আইনের আওতায় নিয়ে আসেন। এখনও আছে, যে আরাফাত থেকে শুরু করে অনেকেই এই দেশে এখনও লোক আছে, যারা যাদেরকে এই যে আইন শৃঙ্খলা বাহিনী যদি এখান থেকে বা ওই
এদেশের যে আন্দোলনকারীর ভিতর থেকে যদি কেউ ওই স্বৈরাচারদের এমপি মন্ত্রী যদি ওই বিদেশে পার করে দিয়ে থাকেন, এটা কিন্তু পাপ হয়েছে ভাই। আপনারা হয়তো কিছু টাকা পাইছেন, কিন্তু এটা কিন্তু পাপ হয়েছে। আল্লাহ পাক সব দেখেন, সব জানেন। উনি হাসিনাকে তাড়াইছেন, তাই না? মানুষের মানুষের কান্না সহ্য করতে না পেরে, যেমন একটা খরানি যখন খুব রৌদ্র পড়ে, খরানি পড়ে, বৃষ্টি হয় না, তার মানুষ কি করে? বৃষ্টির জন্য একটা ফিল্ডে যা দোয়া করে না? কারণ আল্লাহ কিন্তু আল্লাহ দয়ালু, জনগণের কান্না সহ্য না করতে পারে, বৃষ্টি দিয়ে দেয়। তো ওই রকম একটা স্বৈরাচার এত জ্বালাইতেছিল, আল্লাহ পাক এই মানুষের চোখের পানি দেখে কিন্তু এদেরকে অপমানিত করে তাড়াইছে। তো তাদের হচ্ছে চামচাদের আপনারা টাকা পয়সা দিয়ে যদি কেউ তাড়া দেন এই দেশ থেকে, সে সেনাবাহিনী হোক বা রাজনীতিবিদ হোক আর হচ্ছে ওই পুলিশের লোক হোক বা এই অন্য কোনো এজেন্ট হোক, যদি পাঠা দিয়ে থাকে টাকা, হয়তো আপনার টাকা কিছু পাইছেন বা আপনারা কিছু টাকা পাইছেন, এই টাকা তো চিরদিন থাকে না ভাই, আপনার কবরে যেতে হবে একদিন। হিসাব কাকে দিবেন? হিসাব কিন্তু দিতে হবে, এই জনগণের কাছে দিতে হবে, আল্লাহর কাছেও দিতে হবে। এগুলি করবেন না। যারা এখনো বাংলাদেশে আছে তাদেরকে ধরে আইনের কাছে দিয়ে দেন। আর বঙ্গবন্ধুর ছবি নামাইছে, ঠিকই করছে আমি মনে করি। আমাদের জিয়াউর রহমানের ছবি তো রাখে নাই। জিয়াউর রহমানের ছবি তো একসময় ছিল খালেদা জিয়া, কোন অফিসে রাখছে? পঞ্চদশ পঞ্চদশ আইন সংবিধান তৈরি করে এই যে কি করলো, কত কি করলো। এই যে জিয়া আন্তর্জাতিক যে বিমানবন্দরটা ছিল, এটাকে জিয়ার নামটা মোছাইতে গোটা বিশ্বে কত কোটি ডলার হচ্ছে নষ্ট করে জিয়া, এই শহীদ জিয়া যে বাংলার নায়ক ছিল, যার আমলে বাংলাদেশের উন্নয়ন শুরু, তার নামটা পর্যন্ত বিমানবন্দর থেকে নামাইছে, প্রতিটা জায়গার থেকে তার কবরটাও হঠাৎ দিতে লাগছিল। আমি মনে করি যে এই বিমানবন্দরের নাম জিয়াউর রহমান বিমানবন্দরের নাম রাখাটা হোক এখন, কারণ জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে গোটা বিশ্ব চিনে। তো এইভাবে অনেক কিছু মুছিয়ে দেওয়া হয়েছে, তাহলে আপনারা কেন হচ্ছে ওই ভারতের সাথে ল্যাসপাঞ্চারি করতে যাবেন? প্লিজ, বিএনপির শ্রদ্ধেয় নেতাদের সবাইকে আমি সম্মানের সাথে বলি, এটা করেন না। আপনারা হিসাব নিকাশ করে চলেন, আর আবার মূল স্রোতের সাথে থাকেন। মূল স্রোতটা এই বৈষম্য বিরোধীদের, আমরা ছোট মানুষ তো, আমরা অনেক হয়তো অনেকটা গণিত ধরি না, কিন্তু ওরাই কিন্তু এদের দেশের শেষটায় হচ্ছে গোলটা দিয়েছিল। তাদের সাথে থাকেন, তাদের ভুল হতে পারে, তারা ছোট মানুষ, তাদেরকে বোঝান যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেন তাদেরকে, যেভাবে চালাতে হয় এইভাবে চালাতে হয়। ওই যে উপদেষ্টার, কারণ ইউনূস তো সবাইকে চিনে না, যে কে রাজাকার আর কে হচ্ছে জাতীয়তাবাদ বা হচ্ছে কে সত্যিকারের দেশপ্রেমিক, এটা তো এভাবে চিনে না। ওইখানে ভালো এই যে ছাত্রদের মধ্যে থেকে দেন না, অসুবিধা কি? তাদের জন্য তো থাকবে, সেক্রেটারি থাকবে, তাদের সচিব থাকবে, তারাই দেশকে ভালোবেসে বোঝাবে। সচিব বলি, ডিসি বলি, এসপি বলি, আপনারাও দেশটাকে ভালোবাসেন ভাই। এদের তাছাড়া আমাদের উপায় নাই। আমরা আর কত কষ্ট করব? আমরা ছোটবেলার থেকেই দেখতেছি এই অবস্থা। তার মধ্যে কখনো কখনো হয়তো একটু ভালো অবস্থা আসছে, আবার আবার ঘুরে ফিরে এই ভারত আমাদের খারাপের মধ্যে নিয়ে গেছে, আবারও ভারত খারাপে নিয়ে গেছে। ওই যে চিটাগাং নাকি বলতেছে ওদের। তো এগুলি কিছু হবে না, এগুলি বলে একটা মানে আমার একটা ওই যে মানে ওই জন্য চিটাগাঙে ওরা ওই নাটক করে, ওই যে হিন্দুদের নাটক করে শয়তানি শুরু করছে। তো আমি বলি যে কলকাতা তো আমার মানচিত্রে আমাদের ছিল, আমরা তাহলে কলকাতা দাবি করি, কেমন লাগবে তাহলে? আন্তর্জাতিক আলোচনা আমরা আমরা বিচার চাই যে কলকাতা আমাদের, মানচিত্রে আমাদের ছিল, ওরা কেটে ওটা ওদের দিক নিয়ে গেছে। তো সবাই ভালো থাকেন। আর সরকারের ডক্টর ইউনূস স্যারের সরকারকে বলি যে স্যার আপনি এই উপদেশটা যে নিছেন, এদেরকে আবার আবার পুনরায় জাস্টিফাই করেন। এর মধ্যে ভুল ত্রুটি কী কী আছে, ভুল ত্রুটি কী কী আছে, যারা রাজাকার তাদেরকে বের করে দেন। এবং যারা সত্যিকারের দেশপ্রেমিক এবং যারা ছাত্ররা মারামারি করছে, গুলি খেয়েছে, যেই করছে, এদেরকে আপনার ওখানে দেন, তারা ঠিক সাইজ করে ফেলা দেবে, স্বৈরাচারকে ঠিক সাইজ করে ফেলা দেবে, এবং একটা টাইমলি ওরা ভোটও দিয়ে দেবে। আর ওই যে
যেটা দেখলাম আজকে যে যারা গুলি খাইছিল ছাত্রদের মধ্যে, যারা অনেকে পঙ্গু হয়েছে, চোখ চোখ হারাইছে, পা হারাইছে, যারা এখনো কাতরা দিচ্ছে হাসপাতালে, তা এখানে ছাত্ররা, ওরা তো অত অত বুদ্ধিশুদ্ধি নাই, হয়তো কাউকে 2, 4, 5 লাখ টাকা দিছে, যারা খামটাম হয়েছে, যারা মারা গেছে তাদের পরিবারকে দিছে। আসলে অতটা পাইরে ওঠে নাই, আরো একটু বেশি দেওয়া লাগতো, বা সবাইকে দিতে পারে নাই, কারণ ওখানে তো প্রচুর লক্ষ লক্ষ ছেলেপেলে আন্দোলন করছিল, সে সময় যুদ্ধ করছিল। তো এটা এটা কি করে সমাধান করা যায়, এটা দ্রুত একটা সমাধান করার জন্য আমি স্বাস্থ্য উপদেষ্টাকে বলবো এবং প্রধান উপদেষ্টাকে বলবো এটার একটা সমাধান করেন, তাদের চিকিৎসার ব্যবস্থা করেন, তারা যাতে ভালোভাবে, তারা অসন্তুষ্ট যেন না হয় যে সরকারের প্রতি। এবং আমি আবারও প্রত্যাশা করি যে আগামীতে বিএনপির মতো একটা বড় দল, যার বা যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, যে দেশটাকে, শেখ মুজিবুর তো দেশের কোনো উন্নতি করতে পারে নাই, ও খালি চিল্লায় গেছে আর দেশটা লুটপাট করে গেছে। তে ঘটনা হচ্ছে যে সেই শেখ মুজিবুরের ছবি ফেলে দিলে কিছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না। তো আমি বলবো যে মহান রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এই দেশটাকে যেভাবে গড়ে দিয়ে গেছে, সেভাবেই হচ্ছে একটা সুন্দর, তারা তারা জানে, বিএনপি জানে যে কী করে দেশটাকে চালাইতে হয়। এই সিন্ডিকেট মিন্ডিকেট সব ঠিক করে ফেলবে। এই বিএনপির আমলেই কিন্তু বিডিআর তৈরি হয়েছিল, সেনাবাহিনী তৈরি ছিল, তারা বাঘের বাচ্চার মতো তৈরি হয়েছিল, কিন্তু সেটা আবার নষ্ট করে দিয়েছে এই কুখ্যাত হাসিনা সরকার। তো প্লিজ, যে বিএনপি ভাইয়েরা, আপনারা মূল স্রোত এই ডক্টর ইউনূস সরকারের কাছে থাকেন, কিন্তু এদের সাথে যে যে এই সরকারের ভিতরে যেগুলি ঝামেলা আছে, এই লোকগুলিকে আপনারা একটু হটাই দিয়ে ছাত্রদের ঢুকা দেন। আর ওই চিকিৎসা ছাত্রদের ঠিক মতো হচ্ছে কিনা, বাট তারা কি আর্থিক পাবে, পয়সা পাতি পাবে, এইগুলো একটু খেয়াল করেন। উপদেষ্টাকেও প্রথম বলি এইগুলো একটু ফলো করেন, দেশ শান্তি নিয়ে আসেন। ইন্ডিয়াকে কোনো সুযোগ দিবেন না। এই দেখেন খেয়াল করে, যখন আন্দোলনটা হলো, প্রথম দিকে কিন্তু ইন্ডিয়া শুরু করলো কেবল যে এইভাবে কীভাবে ভেজালটা পাকান যায়। প্রথম দিকে কম ছিল, তখন আমরা বলতেছিলাম যে তাড়াতাড়ি ভোট দিয়ে দেন। এখন যত দিন যাচ্ছে ইন্ডিয়ার শয়তানিটা বাড়তেছে, দিন দিন বাড়তেছে না, বাড়তেছে। ওই জন্য বলি ইউনূস স্যারকে যে আপনারা যাই করেন, মূল টার্গেটটা মাথার মধ্যে রাখেন, তাড়াতাড়ি ভোট দিয়ে দেন। ভোট দিয়ে জনগণের হাতে একটা সুন্দর পরিষ্কার ভোট দিয়ে দেন, এবং তারাই হচ্ছে দেশটাকে সুন্দর করবে, মাতৃভূমি রক্ষা করবে, গণতন্ত্র নিয়ে আসবে, ডেমোক্রেসি নিয়ে আসবে। এ বলে আমি আমার বক্তব্য রাখছি। সবাই ভালো থাকবেন, দেশটা ভালো থাকবে, আগামী প্রজন্ম ভালো থাকবে, সুন্দর থাকবে। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী সবাই তাদের নিজস্ব দায়িত্বগুলি পালন করবেন। নিজের দেশটাকে অন্তত ভালোবেসে পালন করেন, আপনাদের সন্তানের দিক থেকে ভালোবাসেন। হ্যাঁ, আপনি ওই কোন দল আসবে, ওই আবার কোন হচ্ছে কি, ওই স্বৈরাচার আবার ঘুরে আসবে, ওই আশা বসে থাকেন না। কেউই না, কোনো বাহিনীই না, কোনো সরকারও না। এখানে প্রচুর হচ্ছে ইন্ডিয়ার রয়্যাল লোকজন ভিতরে ঢুকে আছে বাংলাদেশের ভিতর। আওয়ামী লীগের লোকগুলো তো আছেই, এরা এরা খুব ঠান্ডা মাথায় কিন্তু এই সরকারকে ব্যর্থ করার চেষ্টা করতেছে। এটা যেন না হয়, তাড়াতাড়ি ভোটটা দিয়ে দেন, এবং হচ্ছে একটা গণতন্ত্র ফিরে আসুক, এবং প্রত্যেকেই আমরা দেশে আমরা চাই শান্তি। শুধু মুসলমান শান্তিতে থাকবে তা না, এখানে এখানে যতগুলি আমরা ধর্মগোষ্ঠীর লোক আছি, সে হোক বা হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সবাই আমরা এখানে মিলেমিশে সুন্দর, যে আমরা ইউরোপ বা আমেরিকায় দেখি যে এত বড় দেশ তাদের, তারা কত সুন্দরভাবে মিলেমিশে থাকে, আমরা যারা সবাই মিলেমিশে থাকতে পারি। এ বলে আমি আমার বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।